হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, আঁশ। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, আঁশ। বড় মামাকে প্রথম দেখলে কারোর মনে হতো না মানুষটা বিশেষ কিছু, বরং উল্টোটাই মনে হওয়ার কথা। সাদামাটা ধুতি, পাঞ্জাবি, পায়ে পুরনো চটি, মাথায় অল্প কিছু সাদা চুল আর মুখে এমন একটা গম্ভীর ভাব, যেন পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান তিনি জানেন, কিন্তু কাউকে বলার ইচ্ছা তার নেই। তবে বড় মামাকে যারা চিনত, যারা জানতো, তারা বলতো এই মানুষটির মতো মানুষ আর দুটো হয় না। আমাদের মামার বাড়ির গ্রামে বড় মামার আসল নাম ছিল হরিহর মুখোপাধ্যায়, কিন্তু সেই নামটা প্রায় কেউ ব্যবহার করত না। ছোটবেলা থেকেই তিনি সকলের কাছে হরি নামেই পরিচিত। গ্রামে যে কোনো বিপদে আপদে, বিয়ে শাদিতে, ঝগড়াঝাটিতে, এমনকি কারোর গরু হারিয়ে গেলেও সবার আগে খবর যেত বড় মামার কাছে। বড় মামা ছিলেন অদ্ভুত মানুষ। তিনি ভূতে বিশ্বাস করতেন না, অন্তত মুখে বলতেন না। কেউ যদি বলতো বড় মামা কাল রাতে বাঁশবাগানে সাদা কাপড় পরা একটা লোক দেখেছি, বড় মামা তখন চশমার উপর দিয়ে তাকিয়ে বলতেন, সাদা কাপড় পরা লোক দেখেছিস? তাতে ভূত হলো কি করে? ধোপা হতে পারে, চোর হতে পারে, এমনকি তোর নিজের শ্বশুরও হতে পারে। তবে বড় মামার একটা দুর্বলতা ছিল। তিনি নিজের দুঃসাহসিকতার জন্য খুব গর্ববোধ করতেন। আর মানুষ নিজের সাহসকে যত বেশি বিশ্বাস করে, ভাগ্য তত বেশি চেষ্টা করে তাকে ভুল প্রমাণ করার জন্য। বড় মামার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। ঘটনাটা ঘটেছিল শ্রাবণ মাসের এক রাতে। আমাদের পরীক্ষা শেষ হয়েছিল শ্রাবণ মাসের শেষের দিকে। সারাদিন আকাশের মুখ ভার, কখনো ঝিরঝির, কখনো ঝমঝম করে বৃষ্টি। পুকুরের জল উপচে পড়ছে, বাঁশঝাড়ের পাতায় পাতায় সারাক্ষণ টুপটাপ শব্দ। বড় মামা কাজ করতেন কলকাতার এক বড় চটকলে। কলকাতা থেকে আমাদের গ্রামে আসা তখনকার দিনে আজকের মতো সহজ ব্যাপার ছিল না। ট্রেন, বাস, নৌকা সব মিলিয়ে বেশ একটা যাত্রা। তাই বড় মামা যখন বাড়ি ফিরতেন, সেটা আমাদের কাছে প্রায় উৎসবের মতোই ব্যাপার ছিল। আমার পিস্তুত ছোট ভাইয়ের নাম বেনু। বয়সে আমার চেয়ে বছর দুয়েকের ছোট। আমরা দুজন ছিলাম প্রায় ছায়াসঙ্গী। বড় মামা বাড়ি ফিরেছেন শুনলেই আমাদের আর স্থির থাকা সম্ভব হতো না। বড় মামা কলকাতা থেকে কখনো খালি হাতে ফিরতেন না। তার নিজের জন্য কি আনলেন সে কথা কেউ জানতো না, কিন্তু আমাদের জন্য ওনার ঝোলায় কিছু না কিছু থাকবেই। কখনো কাগজে মোড়া গরম গরম জিলিপি, কখনো লাল মলাটের বিস্কুটের টিন, কখনো নারকেল নাড়ু, কখনো কলকাতার মিষ্টি। প্রতি বছর বর্ষাকাল নামলে আমরা মামার বাড়ির বারান্দায় বসে বড় মামার কলকাতার গল্প শুনতাম। চটকলের গল্প, বড় বড় মেশিনের গল্প, কলকাতার ট্রামের গল্প, রাতের শহরের আলো, হাওড়া ব্রিজের উপর দিয়ে গাড়ি চলার গল্প, সবই আমাদের কাছে রূপকথার মতো লাগত। সেই বড় মামার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যার কথা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। পরীক্ষা শেষ হওয়ার পর কয়েকটা দিন যেন হঠাৎ করেই খুব লম্বা হয়ে গেল। বই খাতা বন্ধ, পড়ার কোনো চাপ নেই। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু ঘোরাঘুরি, গল্প আর বৃষ্টিতে ভেজা। সেই সুযোগে আমি আর আমার পিস্তুত ছোট ভাই বেনু গিয়ে উঠলাম মামার বাড়িতে। বড় মামা তখন কলকাতায়, তার ফিরতে এখনো দুদিন বাকি। মামার বাড়িতে তখন দিদিমা থাকতেন, ছোট মামাও থাকতেন, যদিও পড়াশোনার জন্য তাকে প্রায় কলকাতায় থাকতে হতো। তাই বাড়িতে তার থাকা না থাকা অনেকটা কলকাতার ট্রেনের মতোই ছিল। কখন আসবেন, কখন চলে যাবেন তার কোনো ঠিক নেই। ছুটি ছাটা পেলে অবশ্য মাঝে মাঝে বাড়ি আসতেন। আমাদের মামার বাড়িটা ছিল বেশ পুরনো, গ্রামের একেবারে নিরিবিলি সীমানায়।
লোকালয় থেকে বেশ খানিকটা দূরে। চারিদিকে গাছপালা, বাঁশঝাড়, পুকুর আর বর্ষা ভিজে থাকা কাঁচা রাস্তা। বাড়ির সামনে ছিল একটা বড় উঠোন, একপাশে লম্বা বারান্দা, আর বাড়ির পেছনে একটা পুকুর। শ্রাবণ মাসে সেই বাড়ির চেহারা আরও বদলে যেত। চারিদিকে শুধু জল আর জল। বড় মামা তখন কলকাতায়, ফিরতে তার আরও 2 দিন বাকি। 2 দিন আগেই আমরা গিয়ে উঠলাম মামার বাড়িতে। সেদিন আমরা মামার বাড়িতে পৌঁছাতেই সন্ধে নেমে গিয়েছিল। আকাশ তখন থেকেই মুখ ভার করেছিল। রাত বাড়তে না বাড়তেই শুরু হলো বৃষ্টি। প্রথমে টিপটিপ, তারপর ঝিরঝির, আর তার কিছুক্ষণ পরেই যেন আকাশের সমস্ত জল একসঙ্গে নেমে এলো। এমন বৃষ্টি আমি খুব কমই দেখেছি। টিনের চালের উপর বৃষ্টির ফোঁটা এমন জোরে জোরে আছড়ে পড়ছিল, ঘরের ভেতর বসে স্বাভাবিক গলায় কথা বললেও একে অপরের কথা ঠিকমতো শোনা যাচ্ছিল না। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য চারিদিকে সাদা হয়ে উঠছে, তারপর আবার সবকিছু ঘন অন্ধকারে ডুবে যাচ্ছে। দূরে কোথাও মেঘের গর্জন, আর একটানা ঝমঝম শব্দে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের সমস্ত দুয়ার খুলে দিয়েছে। মামার বাড়িতে আমরা যে ঘরে থাকতাম সেই ঘরে দাদুর একটা পুরনো টেলিফোন ছিল। বড় মামার কলকাতার নম্বরে কিছুতেই ফোন লাগাতে পারলাম না। পরে অবশ্য দিদিমার কাছে শুনলাম টেলিফোনটা নষ্ট হয়ে গেছে। সারা রাত বৃষ্টি একটুও বিরাম ছিল না। ভোরবেলায় ঘুম ভেঙে বারান্দায় দাঁড়াতেই দেখি গ্রামের চেহারাটাই যেন বদলে গেছে। কাঁচা রাস্তা কোথায় শেষ হয়েছে আর ধানের জমি কোথা থেকে শুরু হয়েছে তা বোঝার উপায় নেই। মাঠঘাট জলে সব একাকার। মামার বাড়িতে তখন দিদিমা একাই সবকিছু সামলাচ্ছেন। বয়স হয়েছে তার, তবু সংসারের কাজ নিজে করতেই অভ্যস্ত। শান্তা নামে একজন মহিলা অবশ্য ছিল, সে সকালে কিংবা বিকেলে সময় মতো এসে বাসনপত্র মেজে দিয়ে চলে যায়। তার বাইরে বাড়ির সমস্ত কাজ দিদিমাকেই সামলাতে হতো। ছোট মামা তখন বাড়িতে নেই, পড়াশোনার জন্য কলকাতায়। সামনে নাকি পরীক্ষা, তাই এবারে আর বাড়ি আসতে পারেনি। সেদিন দুপুরে দিদিমা আমাদের জন্য কি আয়োজনই না করলেন। বর্ষার কথাই ভেবে গরম গরম ফুলে ওঠা লুচি আর কড়াই ভরা মুরগির মাংস রান্না করেছিলেন। রান্নাঘর থেকে ভেসে আসা মশলার গন্ধে আমাদের দুজনেরই বারবার সেখানে উঁকি দিতে ইচ্ছে করছিল। খেতে বসে আমি আর বেনু এমনভাবে লুচি মাংস খাচ্ছিলাম যে দিদিমা শুধু বসে বসে হাসছিলেন। খাওয়ার মাঝখানে বেনু আমার দিকে তাকিয়ে বলল, শোন, খালপাড়ের পুকুরের পাশে আমাদের যে মাঠটা আছে ওখানে তো নিশ্চয়ই এখন জল উঠে গেছে। তা তো হবেই। বেনু তখন উৎসাহের সঙ্গে দিদিমার দিকে তাকিয়ে বলল, দিদিমা, আজ রাতে আমি আর দাদা যদি ওখানে জাল পাতি তাহলে নিশ্চয়ই অনেক পুঁটি মাছ পাবো, তাই না? তারপর তুমি দুপুরে পুঁটি মাছ ভেজে দিও। হ্যাঁ, খিচুড়ির সঙ্গে একেবারে জমে যাবে। হ্যাঁ দিদিমা, বর্ষার সময় তো মাঠে অনেক মাছ উঠে আসে। আমাদের কথা শুনে দিদিমার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনি কয়েক মুহূর্ত চুপ করে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব ধীর গলায় বললেন, না রে, একদম না। বর্ষাকালে মাঠে ঘাটে বেরোতে নেই, বিশেষ করে এমন বৃষ্টির সময় তো নয়। আমি অবাক হয়ে বললাম, কেন দিদিমা? মাছ ধরতে গেলে আবার কি হবে? দিদিমা একটু দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরে বৃষ্টি ভেজা মাঠের দিকে তাকালেন। তার চোখ মুখে কেমন যেন একটা অদ্ভুত ছায়া নেমে এলো। নিচু স্বরে বললেন, তোরা এসব বুঝবি না। এই সময়টা ভালো নয়। এ সময় মাঠে ঘাটে খারাপ কিছু করে বেড়ায়। দিদিমার কথা শুনে আমি আর বেনু দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি একটু হেসেই বললাম, সে কি দিদিমা, বর্ষাকালেই তো মাছ ধরার আসল সময়। তুমি আবার কি খারাপের কথা বলছো? হ্যাঁ? দিদিমা হাতের থালাটা নামিয়ে খুব নিচু গলায় বললেন, এই সময় ভূত প্রেতেরা মাঠে ওঁত পেতে বসে থাকে। ওরা আগে মাছের লোভ দেখায়,
লোভে পড়ে যে এগিয়ে যায় সে আর নিজের বুদ্ধিতে থাকে না। একটু একটু করে মাঠের আরো ভেতরে, তারপর খালের ধারে, শেষে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না। তারপর মানুষটাকে মেরে তার হাড় গোড় এক এক করে ভেঙে ফেলে রেখে চলে যায়। আমরা দুজনেই চুপ। দিদিমার কথা শেষ হতেই আমাদের বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমার আর বেনুর সমস্ত উৎসাহ যেন এক মুহূর্তে কোথায় মিলিয়ে গেল। কিছুক্ষণ আগেও যে আমরা খালপাড়ের মাঠে জাল পাতার পরিকল্পনা করছিলাম, এখন সেই কথাটাই আর মুখে আনতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল জানলার ওপারে জল ভরা মাঠগুলো যেন আগের মতো নেই। সেখানে যেন অন্ধকারের আড়ালে কেউ চুপ করে অপেক্ষা করে আছে। আমরা আর মাছ ধরার কথা তুললাম না। সন্ধে গড়িয়ে কখন যে রাত নেমে এসেছে টেরই পাইনি। বাইরে আবার শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। রাতের খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধোয়ার প্রস্তুতি নিচ্ছি, ঠিক এমন সময় বাইরের দরজায় কে যেন কড়া নাড়ল। আমি আর বেনু দুজনেই চমকে উঠলাম। আমার মামার বাড়ির গড়নটা ছিল একটু অন্যরকম। প্রথমে ছিল মূল ঘর, তারপর লম্বা বারান্দা। বারান্দা পেরোলেই বড় একটা মাটির উঠোন। সেই উঠোনের চারিদিকে বুক সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, আর সেই পাঁচিলের গায়ে ছিল বাড়ির একমাত্র কাঠের সদর দরজা। বাইরে থেকে কেউ এলে আগে সেই দরজাতেই কড়া নাড়তে হতো। বৃষ্টির শব্দের মধ্যেও আবার শোনা গেল ঠক 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 করে বাইরের দরজায় কেউ কড়া নাড়ছে। দিদিমা ঘরের ভেতর থেকে বললেন, ও সমু, সমু, দেখ তো কে এলো। আমি একটা ছাতা আর কেরোসিনের লণ্ঠন নিয়ে ধীরে ধীরে বারান্দা থেকে নেমে ভিজে উঠোনের উপর দিয়ে দরজার দিকে এগোতে লাগলাম। উঠোনে তখন বৃষ্টির জল পায়ের পাতা ডুবিয়ে দিচ্ছে। লণ্ঠনের হলদে আলোয় সামনে কয়েক হাতের বেশি দেখা যাচ্ছিল না। দরজার কাছে গিয়ে কাঁপতে কাঁপতে কাঠের খিলটা খুললাম। দরজাটা আস্তে করে ঠেলে দিতেই আমি যেন এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন বড় মামা। মাথা থেকে পা পর্যন্ত একেবারে ভিজে চুপচুপে। জামা কাপড় থেকে টপ টপ করে জল পড়ছে। চোখ দুটো বৃষ্টিতে আর ক্লান্তিতে লাল হয়ে উঠেছে। কাঁধে একটা পুরনো ঝোলা, আর ডান হাতে ঝুলছে ইয়া বড় সাইজের একটা কাতলা মাছ। এত বড় মাছ আমি আগে কখনো দেখিনি। বৃষ্টির ঝাপটায় লণ্ঠনের আলো বারবার কেঁপে উঠছিল। সেই কাঁপা আলোয় বড় মামার ভিজে মুখটা দেখে প্রথম মুহূর্তে সত্যিই মনে হয়েছিল যেন অন্য কেউ দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দিদিমা বারান্দায় এসে দাঁড়ালেন। আমি অবাক হয়ে বললাম, বড় মামা তুমি? তোমার তো এখনো দুদিন পরে আসার কথা ছিল, হ্যাঁ একবারে ভিজে তো চুপসে গেছো। কিন্তু আশ্চর্যের বিষয়, বড় মামা আমার কথা যেন শুনতেই পেলেন না। একবারও আমার দিকে তাকালেন না, মুখে কোনো উত্তর দিলেন না। আমার পাশ কাটিয়ে ধীর পায়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে গেলেন। আমি কিছুক্ষণ দরজার কাছেই হাঁ হয়ে দাঁড়িয়ে রইলাম। কেন জানি না মুহূর্তের জন্য কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। এতদিন পর বাড়ি ফিরেও বড় মামা আমাকে দেখে একবারও হাসলেন না। এটা তার স্বভাবের সঙ্গে একেবারেই মিলছিল না। আমি দরজা বন্ধ করে ফিরে এলাম। ততক্ষণে দিদিমাও বারান্দায় এসে দাঁড়িয়েছে। বড় মামার হাতে ঝুলতে থাকা বিশাল মাছটার দিকে একবার তাকিয়ে তিনি যেন একটু অবাক হয়ে গেলেন। তারপর কপাল কুঁচকে খানিকটা কড়া গলাতেই বললেন, ওরে, তোকে আমি কতবার বারণ করেছি রাতের বেলায় বাড়িতে মাছ আনবি না। তিনি একবারও তর্ক করলেন না। খুব শান্ত, প্রায় নির্বিকার গলায় শুধু বললেন, আসার সময় বাজারে পেলাম, তাই নিয়ে এলাম। একটু থেমে আমার আর বেনুর দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলেন, ভাগ্নে দুটো এসেছে, এত বড় মাছ পেলে ওরা খুব খুশি হবে,
তাই নিয়ে এলাম। দিদিমা মাছটা হাতে নিয়ে বড় মামার দিকে তাকালেন। ভিজে জামা কাপড় থেকে তখনও টপ টপ করে জল পড়ছে। মাথার চুল কপালে লেগে রয়েছে, ঠোঁট দুটো কেমন যেন ফ্যাকাশে। এতটা পথ বৃষ্টি মাথায় করে এসেছে, দেখলেই বোঝা যায় মানুষটা একেবারে ক্লান্ত। দিদিমা এগিয়ে এসে স্নেহভরা গলায় বললেন, সারাদিন নিশ্চয়ই কিছু খাসনি, বৃষ্টিতে ভিজে একেবারে নাজেহাল হয়ে পড়েছিস যে। যা, আগে হাত পা ধুয়ে শুকনো কাপড় পরে আয়, আমি গরম গরম ভাত দিচ্ছি। বড় মামা তখন দরজার পাশে নিশ্চুপ দাঁড়িয়ে আবেগহীন গলায় বললেন, আমি খাবো না। কথাটা শুনিয়ে দিদিমা যেন একটু থমকে গেলেন। কি বলছিস? সারা দিনের পথ এসে খিদে পাইনি? আগে একটু খেয়ে নে, তারপর যা করার করিস। বড় মামা দিদিমার দিকে এবার দাঁত কিরমির করে বলল, বললাম তো খিদে নেই, আমি খাবো না। কেন জানি না সেই মুহূর্তে বড় মামার কথার মধ্যে এমন একটা ভাব ছিল যা আমার বুকের ভেতরটা যেন ঠান্ডা করে দিয়েছিল। এর বেশি আর একটি কথাও বললেন না, গটগট করে নিজের ঘরে চলে গেলেন। দিদিমাও আর কিছু বললেন না, মাছটা নিয়ে গেলেন রান্নাঘরে। সেদিন রাতটা কেন জানি না অন্য সব রাতের মতো ছিল না। বৃষ্টি তখনও একটানা পড়েই চলেছে। টিনের চালের ওপর ঝমঝম শব্দ, আর ফাঁকে ফাঁকে দূরে কোথাও মেঘের গর্জন। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে জানলার ফাঁক দিয়ে ঘরের দেওয়ালে গাছের ছায়াগুলো কেঁপে কেঁপে উঠছিল। কেরোসিনের লণ্ঠনটা অনেক আগে নিভিয়ে দেওয়া হয়েছে। ঘরের মধ্যে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। আমি আর বেনু পাশাপাশি শুয়ে আছি, কিন্তু দুজনের কারোর চোখেই ঘুম নেই। অনেকক্ষণ চুপ করে থাকার পর বেনু ফিসফিস করে বলল, দাদা, ঘুমিয়ে পড়েছিস? না, আমারও ঘুম আসছে না রে। কিছুক্ষণ আবার নীরবতা। তারপর বেনু আরও নিচু গলায় বলল, তোর কি বড় মামাকে আজ কেমন যেন অন্যরকম লাগলো না? সেটাই তো ভাবছি। আগে যখনই আসতো দরজা খুলতেই আমাকে জড়িয়ে ধরতো, কত গল্প করতো, হাসতো। আজ একবারও আমাদের দিকে তাকালো না। আর দেখলি, এত বড় মাছ নিয়ে এলো, কিন্তু মুখে যেন কোনো আনন্দই নেই। দিদিমার সাথেও কেমন যেন খিটখিট করে কথা বলল। মামা তো এমন করে না। সবচেয়ে অদ্ভুত লাগলো, দিদিমা যখন খেতে ডাকলো তখন না করে দিল। কলকাতা থেকে এতটা পথ এসে না খেয়ে শুয়ে পড়ল। বেনু আমার হাতটা চেপে ধরল। দাদা, দিদিমা যে ভূতের গল্পটা বলল, এসব বাজে কথা বলিস না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কথাটা বললেও নিজের গলায় আমি দৃঢ়তা খুঁজে পেলাম না। বাইরে তখন হাওয়ার ঝাপটায় জানলার পাল্লা ক্যাঁচ ক্যাঁচ করে উঠল। দাদা, বড় মামা কি সত্যি ঠিক আছে? জানি না, তবে ওর মুখটা দেখে কেন জানি মনে হচ্ছিল খুব বড় কিছু একটা ঘটেছে। বেনু আর এক মুহূর্ত চুপ করে থাকতে পারল না, উঠে বসল। চল না, একবার বড় মামার ঘরে গিয়ে দেখে আসি। যদি শরীরটা খুব খারাপ হয়ে থাকে, এত বৃষ্টিতে ভিজে এসেছে, হয়তো জ্বর এসে গেছে। আমি কয়েক মুহূর্ত ইতস্তত করলাম, তারপর আমিও ধীরে ধীরে বিছানায় উঠে বসলাম। ঘড়ির কাঁটায় তখন রাত 12:30। বাইরে বৃষ্টি যেন আরো জোরে নেমেছে। টিনের চালের ওপর অবিরাম শব্দ, তার ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। মনে হচ্ছিল গোটা গ্রামটা যেন সেই শব্দের নিচে চাপা পড়ে আছে। ঘরের খিলটা খুললাম খুব সাবধানে, যাতে দিদিমার ঘুম ভেঙে না যায়। ক্যাঁচ করে কাঠের দরজাটা সামান্য শব্দ করেই খুলে গেল। আমরা দুজনেই পা টিপে টিপে বারান্দায় বেরিয়ে এলাম। বড় মামার ঘরটা আমাদের ঘরের পাশে নয়, বরং মাঝখানে আরও দুটো ঘর। একটা ঘরে ছোট মামা থাকতেন, যদিও তিনি কলকাতায়, আর পাশের ঘরটা ছিল ভাড়ার ঘর। সেখানে পুরনো ধান রাখার ঢোল, লাঙল, কোদাল, ভাঙা আসবাব আর নানা রকম সংসারের জিনিসপত্র স্তূপ করে রাখা থাকত। সেই দুটো ঘর পেরিয়ে আমরা বড় মামার ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা সম্পূর্ণ বন্ধ ছিল না, সামান্য ফাঁক হয়েছিল। বেনু আমার দিকে তাকালো। আমি নিঃশব্দে দরজাটা
আরও একটু ঠেলে দিলাম। দরজাটা খুলতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঘরটার ভেতরের পরিবেশটা অদ্ভুত রকমের ভারী। মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে জানলা দরজা বন্ধ, আর সেই সঙ্গে নাকে এসে লাগলো একটা বিশ্রী পচা গন্ধ। প্রথমে হালকা, তারপর যতই দরজার ভেতরে তাকাচ্ছি গন্ধটা ততই তীব্র হয়ে উঠছে। আমি অজান্তেই নাক চেপে ধরলাম। বেনু ফিসফিস করে বলল, দাদা, কেমন গন্ধ রে এটা? আমি কোনো উত্তর দিতে পারলাম না। গন্ধটা যেন একেবারে স্বাভাবিক নয়, একটা বাসি পচা অসহ্য রকমের দুর্গন্ধ মিশে আছে। আমার পকেটে ছোট্ট একটা টর্চ ছিল। একবার মনে হলো জ্বালিয়ে দেখি, কিন্তু পর মুহূর্তে মনে হলো বড় মামা যদি আবার দেখে ফেলেন কি ভাববেন। আরও একটা কথা মনে হচ্ছিল আলো জ্বালালে এমন কিছু দেখতে পাবো যা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত নই। বড় মামাকে ডাকবো সেটুকুও সাহস হলো না। ঠিক সেই সময় কড়াত করে একটা প্রচণ্ড বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য গোটা ঘরটা আলোকিত হয়ে উঠল। সেই এক ঝলক আলোতেই চোখে পড়ল বড় মামার খাটটা খালি। মামা সেখানে শুয়ে নেই। আলো নিভতেই আবার সব অন্ধকার। আমি আর বেনু দুজনেই কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর বেনু ফিসফিস করে বলল, মামা কোথায় গেল? হয়তো বাইরে গেছে। হঠাৎ একটা কচমচ আওয়াজ ভেসে এলো ঘরের ভেতর থেকে। আওয়াজটা বড্ড অদ্ভুত রকম, কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খেলে যেমন আওয়াজ হয় ঠিক তেমনই একটা আওয়াজ। ঘরের ভেতরটা এতটাই অন্ধকার যে বোঝার উপায় নেই যে কি হচ্ছে। হাতের টর্চটা জ্বালালাম, কিন্তু আশ্চর্যের বিষয় টর্চ জ্বলল না। কিসের কিসের আওয়াজ হচ্ছে বলতো দাদা? ঘরের ভেতর কিছু ঢুকলো নাকি? শিয়াল কুকুর? দাঁড়া, একটুখানি অপেক্ষা কর, টর্চ তো জ্বলছে না। এমন সময় বাইরে থেকে জোরে আরো একবার বিদ্যুৎ চমকে উঠল। এবার সেই এক ঝলক বিদ্যুতের আলোয় একটা অদ্ভুত জিনিস দেখলাম। মামার খাটের নিচে কালো অন্ধকারের ছায়ার মতো কি যেন একটা বসে আছে। কি বসে আছে তা বুঝলাম না, তবে কচমচ আওয়াজটা যে ওখান থেকেই আসছে তাতে কোনো সন্দেহ নেই। আর দাঁড়িয়ে থাকার মতো সাহস হলো না। আমরা আস্তে আস্তে দরজাটা আগের মতো ভেজিয়ে দিয়ে নিঃশব্দে নিজেদের ঘরে পা টিপে টিপে ফিরে এলাম। বিছানায় শুয়ে পড়লাম ঠিকই, কিন্তু সারা শরীরে কেমন একটা অস্বস্তি। বারবার সেই পচা গন্ধটা যেন নাকে এসে লাগছিল, আর মনে পড়ছিল বড় মামার খাটের তলায় ওটা কি বসেছিল। মনে মনে ঠিক করলাম সকাল হলেই বড় মামার সঙ্গে একবার কথা বলা দরকার। নিশ্চয়ই শরীর টরীর খারাপ হয়েছে। এই সব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল টেরই পাইনি। হঠাৎ ভোরবেলায় একটা তীক্ষ্ণ আতঙ্কে ভরা চিৎকারে আমাদের ঘুম ভেঙে গেল। দিদিমার সেই চিৎকার শুনে মুহূর্তের মধ্যে সারা বাড়ি কেঁপে উঠল। আমরা বিছানা থেকে লাফিয়ে উঠলাম। বেনু আমার আগেই দৌড়ে বেরিয়ে গেল, আমি ওর পিছু পিছু ছুটলাম। চিৎকারটা আসছিল রান্নাঘরের দিক থেকে। রান্নাঘরের সামনে পৌঁছে দেখি দিদিমা দুহাত মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন, মুখে বিস্ময় আর বিরক্তির ছাপ। ঠিক সেই সময় কাজের মাসি শান্তাও এসে গেছে, হাতে বাসন মাজবার ঝুড়ি। দেখ তো শান্তা, এ আবার কি কাণ্ড হলো দেখ। ওরিটা কাল রাতে যে এত বড় একটা মাছ এনে দিল, রান্নাঘরে ঢেকে রেখেছিল, এখন দেখি মাছটাই নেই। শান্তা এগিয়ে গিয়ে একবার চারিদিকে তাকিয়ে বলল, সে কি গো দিদি,
এত বড় মাছটা গেল কোথায়? দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আর কোথায় যাবে? নিশ্চয়ই ময়রা বাড়ির ওই পাজি বেড়ালটা ঢুকে খেয়ে গেছে। কতবার বলেছি রাত হলেই রান্নাঘরের দরজাটা ভালো করে আটকে রাখতে। ওই বিড়ালটা একেবারে মহা, সুযোগ পেলেই মাছ মাংস টেনে নিয়ে পালায়। ওই গত সপ্তাহতেই তো ঘোষবাড়ি থেকে ইলিশ নিয়ে গিয়েছিল। না না না, আর নয়। এবার ওর একটা হেস্ত নেস্ত করতেই হবে। রোজ রোজ এই উৎপাত আর সহ্য হচ্ছে না। আর যদি আবার চোখে পড়ে, বেটাকে এমন মার মারবো আর কোনোদিন এদিকে আসার সাহস করবে না। আমি আর বেনু তখনও চুপচাপ দাঁড়িয়ে সব শুনছি। তবে আমার মনে বারবার ঘুরে ফিরে আসছিল অন্য একটা কথা। ময়রা বাড়ির বিড়ালটা আমি দেখেছি, ছোট বাচ্চা। ও হওয়ার সময় ওর মা মারা যায়। সেই থেকেই বাচ্চাটা এই বাড়িতে সে বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু এত বড় মাছ এই ছোট বিড়ালটা খেলো কি করে? যাই হোক, অত বড় মাছটা যে একটা বিড়ালে খেয়ে ফেলেছে, এই কথাটা ভেবে আমার আর বেনুর দুজনেরই ভারী কষ্ট হলো। মুখে কেউ কিছু বললাম না, তবুও দুজনে বুঝতে পারছিলাম গত রাতে সেই বিশাল মাছটাকে দেখে কত আনন্দই হয়েছিল, আর সকালে তার নামগন্ধ পর্যন্ত নেই। যাই হোক, মন খারাপ নিয়েই আমরা পুকুর ঘাটে গিয়ে হাত মুখ ধুয়ে ফিরে এলাম। দিদিমা তখন রান্নাঘরে সকালের জল খাবারের আয়োজন করছেন। আমাদের দেখে বললেন, যা তো, মামাকে ডেকে নিয়ে আয়। এত বেলা হয়ে গেল, কথাটা শুনে আমি একটু অবাক হলাম। কোনো ঘুমোচ্ছে। সত্যি তো, ও তো এমনিতে শুধু এর আগে যতবার মামার বাড়িতে এসেছি যা যা, বড় মামাকে কোনোদিন এত বেলা পর্যন্ত ঘুমোতে দেখিনি। বরং উল্টোটাই হয়েছে। ভোর হতেই বাড়ি মাথায় তুলতেন বড় মামা। আমি বড় মামার ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজাটা আধ খোলা ছিল। আলতো করে ঠেলে ভিতরে ঢুকলাম। ঘরের ভেতরটা অদ্ভুত নিস্তব্ধ। জানলার পাল্লা বন্ধ। ঘরে ম্লান অন্ধকার। বাতাসে এখনো সেই চেনা অসহ্য পচা গন্ধটা ভেসে বেড়াচ্ছে। গত রাতে যে গন্ধটা পেয়েছিলাম, দিনের আলোতেও সেটার একটুও কমতি হয়নি। খাটের উপর বড় মামা চাদর গায়ে দিয়ে কাত হয়ে শুয়ে আছেন। মনে হচ্ছে গভীর ঘুমে অচেতন। আমি আস্তে করে ডাকলাম, বড় মামা, মামা ওঠো, দিদিমা ডাকছেন। তবুও কোনো সাড়া নেই। আমি আরও কাছে গিয়ে বললাম, বড় মামা, সকাল হয়ে গেছে। বড় মামা একটুও নড়লেন না। মনে হলো তিনি যেন আমাদের ডাক শুনতেই পাচ্ছেন না। এমন ঘুম কোনো মানুষে ঘুমাতে পারে? আমার সে ধারণা ছিল না। কেন জানি না বুকের ভেতরটা ধীরে ধীরে কেমন যেন ভারী হয়ে উঠছিল। অবশেষে আমি ফিরে আসতে যাব এমন সময় হঠাৎ আমার চোখ খাটের নিচে পড়তেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি ধীরে ধীরে খাটের নিচে আরো একটু ঝুঁকে তাকালাম। প্রথমে ঠিক বুঝতে পারিনি, মনে হলো অন্ধকারে যেন সাদা সাদা কয়েকটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আরো একটু এগিয়ে গিয়ে ভালো করে চোখ কুঁচকে তাকাতেই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো। দেখলাম নিচে পড়ে আছে একটা বিরাট বড় মাছের আধ খাওয়া মাথার একটা অংশ। কয়েক টুকরো কাঁটা আর ছিঁড়ে খাওয়া মাংসের ছোট ছোট টুকরো। মনে হচ্ছিল যেন কেউ এখানেই বসে মাছটাকে খুবলে খুবলে খুব আরাম করে খেয়েছে। মাথার মধ্যে তখন একটাই প্রশ্ন ঘুরছে, তাহলে কি সত্যি ময়রা বাড়ির সেই বিড়ালটা রান্নাঘর থেকে মাছটাকে টেনে এনে বড় মামার খাটের তলায় বসে বসে খেয়েছে? ভাবনাটা খুব একটা অসম্ভবও মনে হলো না, কিন্তু কেন জানি না আমার মনের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি থেকেই গেল।
বাইরে এসে দিদিমাকে আর কিছু বললাম না। মনে হলো হয়তো এসব নিয়ে অকারণেই ভয় পাচ্ছি। বারান্দায় বসে আমরা চা আর মুড়ি খেতে শুরু করেছি। বৃষ্টি তখন অনেকটাই কমেছে। আকাশে এখন কালো মেঘ, তবে মাঝে মাঝে রোদের আবছা আলো উঁকি দিচ্ছে। ঠিক সেই সময় বাড়ির উঠোনে একটা সাইকেলের ঘন্টা বেজে উঠল। আমরা তাকিয়ে দেখি একটা পুরনো সাইকেলের পেছনে বাঁশের বড় ঝুড়ি বেঁধে একজন লোক বাড়ির ভেতরে ঢুকছে। দেখেই চিনতে পারলাম, কালু, পাশের গ্রামের মাছওয়ালা। রোজ না হলেও সপ্তাহে 3-4 দিন সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে টাটকা মাছ বিক্রি করত। বর্ষাকালে আবার ওর ব্যবসা জমে উঠত। ঝুড়ি ভরা কই, শিঙি, মাগুর, পুঁটি নিয়ে সকাল থেকেই এই গ্রাম সে গ্রাম করে ঘুরে ঘুরে বেড়ায় কালু। উঠোনে দাঁড়িয়েই কালু গলা ছেড়ে রাখল, ও দিদিমা, মাছ লাগবে নাকি গো? দিদিমা কালুকে দেখেই হেসে বললেন, আর বলিস না বাবা, কাল রাতে হরি কলকাতা থেকে ফেরার সময় একটা বড় কাতলা মাছ কিনে এনেছিল। ভেবেছিলুম আজ নাতি দুটোকে ভালো করে মাছ রেঁধে খাওয়াবো, কিন্তু ভোরে উঠে দেখি মাছটাই নেই। ময়রা বাড়ির ওই পাজি বিড়ালটা আছে না, সব সাবার করে এসেছে। কালু মাথা নেড়ে বলল, ওই বিড়ালটার কথা আর বলবেন নি গো, ও তো এখন গোটা গ্রামে ত্রাস হয়ে উঠেছে। মাছের গন্ধ পেলেই আর রক্ষে নেই। যা হবার হয়েছে, আমার নাতি দুটো এসেছে, ওদের জন্য একটা টাটকা ভালো দেখে মাছ দে তো বাবা। কালু সাইকেলের পেছনে বাঁধা বড় বাঁশের ঝুড়িটার ঢাকনা খুলে দিল। আমরা দুই ভাই কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম। ঝুড়ির ভেতরে সারি সারি বড় বড় মাছ, একপাশে মোটা কাতলা, তার পাশে চকচকে রুই, নিচে কয়েকটা নড়াচড়া করছে মৃগেল। এক কোণে গোঁপ নাড়ছে দুটো বিশাল বড় মাগুর, আর বাঁশের ডগায় আলাদা করে রাখা শিং, কই, শোল, টাকি মাছ, আরও কত কিছু। বর্ষা সকালে টাটকা মাছের সেই কাঁচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। দিদিমা একটা বড় রুই মাছ হাতে তুলে উল্টে পাল্টে দেখে বললেন, এটাকে বেশ টাটকাই মনে হচ্ছে। কত নিবি বাবা? কালু দাম বলতে যাবে ঠিক সেই সময় ক্যাঁচ করে পেছনের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। শব্দটা খুবই মৃদু, তবু কেন জানি না আমি আর বেনু দুজনেই একসঙ্গে ঘুরে তাকালাম। দেখলাম বড় মামা কখন যে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আমাদের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে আমরা কেউ টের পাইনি। মাথার চুল এলোমেলো, মুখটা কেমন যেন ফ্যাকাশে, চোখের নিচে কালচে দাগ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল বড় মামার চোখের দৃষ্টি। তিনি আমাদের দিকে, দিদিমার দিকে কিংবা কালুর দিকেও তাকিয়ে নেই। তার চোখ দুটো এক দৃষ্টে স্থির হয়ে আছে মাছ ভর্তি সেই ঝুড়িটার ওপর। এমনভাবে তাকিয়ে আছে যেন পৃথিবীতে আর কিছুই তার চোখে পড়ছে না। আমি লক্ষ্য করলাম বড় মামার চোখ দুটো কেমন যেন জল জল করছে। শুধু ভিজে নয়, মনে হচ্ছিল চোখের মনির ভেতর এক অদ্ভুত ক্ষুধা চিকচিক করছে। তিনি ধীরে ধীরে জিভ দিয়ে একবার শুকনো ঠোঁটটা চেটে নিলেন, তারপর দিদিমার দিকে তাকিয়ে বললেন, সব মাছগুলো নিয়ে নাও মা, অনেক দিন ভালো করে মাছ খাওয়া হয় না। বলেই তিনি ঘরে চলে গেলেন। কিন্তু ওই কথাটা বলার সময় মামার দিকে আমার আর বেনুর দুজনেরই চোখ পড়েছিল। আর সেই কয়েক মুহূর্তেই জিনিসটা দেখে আমাদের শির তাড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দেখলাম বড় মামার গালে লেগে আছে একটা বিরাট বড় মাছের আঁশ।
মাছালা কালু চলে যাওয়ার পর আমার আর বেনুর চোখাচোখি হচ্ছিল বারবার। দুজনেরই মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু আশেপাশের লোকজন থাকায় কেউ কিছু বললাম না। সুযোগ পেয়ে বাড়ির পেছনের আমড়া গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে বেনু আস্তে আস্তে বলল, দাদা, বিষয়টা একেবারেই ফেলে দেওয়ার মতো নয় রে। কাল রাত থেকে একটা একটা করে যা হচ্ছে সব কিছু কেমন অদ্ভুত লাগছে। বড় মামা আমাদের সঙ্গে কথা বলছে না, খাচ্ছে না। তারপর ঘর থেকে ওই পচা গন্ধ, আবার খাটের তলায় মাছের আধ খাওয়া অংশ। আর একটু আগে দেখলি তো মাছের ঝুড়িটার দিকে কিভাবে তাকিয়েছিল। দিদিমাকে বললে কেমন হয়? আমি প্রায় সঙ্গে সঙ্গেই বললাম, না না, একদম না। দিদিমার এমনিতেই বয়স হয়েছে, কাল রাত থেকেই উনি কত চিন্তায় আছেন। এখন এসব কথা শুনলে যদি ভয় পেয়ে যান, শেষে অসুস্থ হয়ে পড়বেন। যা করার আজ রাতেই করতে হবে। কি করবি? আজ রাতে আমরা জেগে থাকবো, নিজের চোখে দেখবো বড় মামা রাতে কি করে। বেনুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আমার এখন একটাই সন্দেহ হচ্ছে, ওটা সত্যি আমাদের বড় মামা তো? আমার কথা শেষ হতে না হতেই দূর থেকে কোথাও একটা কাক ডেকে উঠল। অকারণেই আমাদের বুকের ভেতরটা ছমছম করে উঠল। সন্ধে নামার সঙ্গে সঙ্গেই আবার আকাশ কালো করে এলো। তারপর শুরু হলো প্রবল বৃষ্টি। মনে হচ্ছিল আগের রাতের চেয়েও আজকে বৃষ্টির ধারা অনেকটাই বেশি। হাওয়ার ঝাপটায় জানলার পাল্লাগুলো বারবার ধপধপ করে আঘাত করছিল। রাতে খাওয়া দাওয়ার সময় হয়ে গেল। দিদিমা বড় মামাকে ডাকতে গেলেন, কিন্তু আগের দিনের মতোই বড় মামা খেতে এলেন শুরু না। করেছিস শরীর? শুনতে পেলাম দিদিমা বড় মামাকে বকছেন। এত মাছ কিনে আনতে গেলি কেন? ঘরের ভেতর নিস্তব্ধতা, কোনো উত্তর এলো না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে দিদিমা ফিরে এলেন। আমি আর বেনু চুপচাপ সব দেখছিলাম। ক্রমশ রাত গভীর হতে লাগলো। বৃষ্টির শব্দ আরো ঘন হয়ে উঠল। আমরা ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম। তবে ঘুমোতে নয়, ঘুমের ভান করে অপেক্ষা করতে লাগলাম, কারণ আজ রাতেই জানতে হবে বড় মামার ঘরে সত্যি কি বড় মামা আছেন নাকি অন্য কেউ। রাত তখন ঠিক 12টা। দূরের বাঁশবাগানের দিক থেকে শেয়ালের হুক্কা হুয়া ভেসে আসছে। তার সঙ্গে মিশে আছে টিনের চালের উপর বৃষ্টির একটানা ঝমঝম শব্দ। মনে হচ্ছিল সারা পৃথিবী যেন এই অন্ধকার আর বৃষ্টির নিচে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। আমি আস্তে করে বেনুর কাঁধে হাত রাখলাম। ও বুঝে গেল। দুজনেই খুব সাবধানে দরজার খিল খুললাম। বারান্দায় পা রাখতেই ঠান্ডা বাতাসের ঝাপটা গায়ে এসে লাগলো। বৃষ্টির ছাট বারান্দা পর্যন্ত উঠে আসছে। চারিদিকে এমন অন্ধকার যে নিজের হাতও প্রায় দেখা যাচ্ছে না। আমরা প্রথমেই সোজা বড় মামার ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজাটা আগের মতোই ভেজানো ছিল। আমি ধীরে ধীরে আঙুল দিয়ে দরজাটা একটু ঠেলে দিলাম। একটু ফাঁক হতেই ভেতরে তাকালাম। খাটটা খালি, চাদরটা এলোমেলো হয়ে পড়ে আছে, কিন্তু বড় মামার কোনো চিহ্ন নেই। বেনু আমার হাত শক্ত করে চেপে ধরল। ঠিক তখনই গচমচ গচমচ কড়মড় করে কোথা থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো। আমরা দুজনেই স্থির কান পাতলাম। শব্দটা বৃষ্টির আওয়াজকে ছাপিয়ে আমাদের কানে মৃদুভাবে আঘাত করছে। শব্দটা আসছে রান্নাঘরের দিক থেকে। আমি বেনুর দিকে তাকালাম। কোনো কথা না বলে দুজনেই পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোতে লাগলাম। যতই কাছে যাচ্ছি শব্দটা ততই স্পষ্ট হচ্ছে। কচমচ করে ছিঁড়ে খাওয়ার মতো একটা শব্দ।
রান্নাঘরের সামনে পৌঁছে দেখি দরজাটা হাট করে খোলা। ভেতরে আলো নেই, শুধু ঘুটঘুটে অন্ধকার। আমরা দুজনে দরজার একপাশে দাঁড়িয়ে খুব আস্তে করে মাথাটা ভেতরের দিকে বাড়ালাম। ঠিক সেই মুহূর্তেই কড়াত করে একটা প্রচন্ড বিদ্যুতের ঝলকানি যেন মুহূর্তের জন্য পুরো রান্নাঘরটাকে দিনের আলোর মতো উজ্জ্বল করে দিল। আর সেই আলোয় যে দৃশ্যটা আমাদের চোখে ধরা পড়ল, তা দেখে আমরা যেন পাথর হয়ে গেলাম। রান্নাঘরের মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে বড় মামা, কিন্তু ওই মুহূর্তে তাকে আর আমাদের চেনা বড় মামা বলে মনে হচ্ছিল না। তার সামনে রাখা মাছের ঝুড়িটা প্রায় ফাঁকা। একটা বিশাল বড় মাছ দু হাতে ধরে তিনি কাঁচা অবস্থাতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। দাঁতের নিচে মাছের কাঁটা ভাঙার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। মাছের আঁশ, রক্ত তার থুতনি বেয়ে গড়িয়ে পড়ছে মেঝেতে। একটার পর একটা মাছ তিনি এমন লোভে গোগ্রাসে গিলছেন যেন বহুদিনের অনাহারী কোনো হিংস্র জন্তু খাবার পেয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চেহারাটা। মনে হচ্ছিল বড় মামার শরীরটা যেন স্বাভাবিকের চেয়ে অনেকটা লম্বা হয়ে গেছে। হাত দুটো অস্বাভাবিক রকম সরু, অথচ অদ্ভুত রকম লম্বা। পিঠটা কুঁজো হয়ে আছে, মাথাটা নিচু করে এমনভাবে মাছগুলো খুবলে খুবলে খাচ্ছে যে তাকে আর মানুষের মতো লাগছিল না। মনে হচ্ছিল কোনো অতি প্রাকৃতিক জীব। আমার গলা দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে আসতে চাইছিল। বেনু কাঁপতে কাঁপতে আমার জামা আঁকড়ে ধরেছে, কিন্তু কোনো রকমে আমরা নিজেদের সামলে নিলাম। ঠিক তখনই ঘটল আরো একটা বিস্ময়কর ঘটনা। শেষ মাছের মাথাটা দাঁতের নিচে গুঁড়িয়ে দিয়ে বড় মামা ধীরে ধীরে মাথাটা তুলে দাঁড়ালেন। সেই মুহূর্তে আমাদের বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। বড় মামার শরীরটা প্রায় সিলিং ছুঁয়ে ফেলার মতো। হাত দুটো হাঁটুর নিচে অনেকটা পর্যন্ত নেমে এসেছে। আঙুলগুলো অস্বাভাবিক রকমের লম্বা আর চিকন। বুকের হাড় পাঁজরগুলো পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল মুখটা। চোয়ালটা যেন মানুষের চেয়ে অনেকটা বড় হয়ে গেছে। নিঃশ্বাস নিচ্ছে ঠিকই, কিন্তু বুকের কোনো ওঠানামা নেই। বড় মামা এরপর ধীরে ধীরে রান্নাঘরের দরজার বাইরে হাঁটতে শুরু করলো। আমি আর বেনু এক মুহূর্ত দেরি না করে চট করে আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। বেনু ভয়ে আমার হাত এমন শক্ত করে চেপে ধরেছে যে আঙুলগুলো প্রায় অবশ হয়ে যাচ্ছিল। আমরা নিঃশ্বাস বন্ধ করে রইলাম। ধীরে ধীরে বড় মামা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বিদ্যুতের ম্লান ঝলকানিতে দেখলাম বড় মামা এবার এদিক ওদিকে তাকালো না। মাথাটা নিচু করে কাদামাখা উঠোনটা পার হয়ে অন্ধকার আর বৃষ্টির পর্দার মধ্যে লম্বা লম্বা পা ফেলে ক্রমশ এগিয়ে চলেছে মাঠের দিকে। আমাদের দুজনের মনেই তখন একটাই প্রশ্ন, রাতের এই গভীর অন্ধকারে বড় মামা মাঠের দিকে কেন যাচ্ছে? আমাদের পক্ষে আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। ভয়ের থেকেও তখন আমাদের মনে কাজ করছে একটা অদম্য কৌতূহল। ওটা কে? সত্যি কি আমাদের বড় মামা, নাকি অন্য কিছু? উত্তরটা আজ রাতেই জানতে হবে। বেনুর দিকে তাকালাম। আমরা দুজনেই নিঃশব্দে বড় মামার পিছু নিলাম। বৃষ্টিতে ভিজে উঠোন পেরিয়ে বাড়ির পেছনের মাঠে পৌঁছাতেই বুঝলাম জল আরো অনেকটা বেড়েছে। হাঁটু সমান জল থই থই করছে। দূরে খালের জল স্রোত কেটে কেটে মাঠের মধ্যে ঢুকে পড়ছে। মাঠের ধারে একটা পুরনো কদম গাছ ছিল। আমরা সেই গাছটার মোটা কাণ্ডের আড়ালে লুকিয়ে রইলাম।
একটা আবছা আলো বাইরে হালকাভাবে ছড়িয়ে আছে, সেখান থেকে গোটা মাঠটাই প্রায় পরিষ্কার দেখা যাচ্ছিল। বড় মামা দেখলাম মাঠের ঠিক মাঝখানে গিয়ে লাফ দিয়ে দিয়ে জলের মধ্যে থেকে খপ খপ করে কি যেন তুলে আনছে। ভালো করে লক্ষ্য করতেই দেখলাম তার হাতে উঠে এলো বিশাল বড় একটা মাছ। মাছটা প্রাণপণে ছটফট করছে, কিন্তু বড় মামা এক মুহূর্ত দেরি করলেন না। জ্যান্ত মাছটাকে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করলেন। তারপর আবার জলের ভেতর হাত দিয়ে বড় একটা শিং মাছ তুলে আনলেন। আমাদের চোখের সামনের দৃশ্যটা এমনই দ্রুত ঘটছিল যে মনে হচ্ছিল আমরা কোনো দুঃস্বপ্ন দেখছি। পাশে দাঁড়িয়ে বেনু দেখলাম বমি করে ফেলেছে। আমারও গাটা ভেতর থেকে গুলিয়ে উঠল। একটা ক্ষুধার্ত বিড়াল যেভাবে লাফিয়ে লাফিয়ে ইঁদুর ধরে, বড় মামাও ঠিক তেমন ভাবেই মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে অস্বাভাবিক ক্ষিপ্রতায় লাফিয়ে লাফিয়ে একটার পর একটা মাছ ধরে মুখে চালান করছে। আর সেই সঙ্গে বড় মামার মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা হাড় হিম করা অট্টহাসি। সেই হাসি শুনে সারা শরীরের লোম খাড়া হয়ে গেল। মনে হলো এই হাসি কোনো মানুষের হাসি নয়, যেন বহুদিনের ক্ষুধার্ত কোনো অজানা অপশক্তি রাতের অন্ধকারে নিজের অস্তিত্ব ঘোষণা করছে। ঠিক সেই সময় বেনুর নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো একটা চাপা চিৎকার। চিৎকারটা খুব জোরে না হলেও ঠিক নিস্তব্ধ রাতের মধ্যে যেন বজ্রপাতের মতো কানে বাজলো। পরের মুহূর্তেই মাঠের মাঝখানে মাছ ধরে খেতে থাকা সেই বিকট লম্বা ছায়ামূর্তি এবার স্থির হয়ে দাঁড়ালো। মনে হলো যেন আমাদের উপস্থিতি সে টের পেয়েছে। ধীরে ধীরে, খুব ধীরে মাথাটা আমাদের দিকে ঘুরিয়ে দিল। ঠিক সেই সময় আকাশে একবার বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় এবার আমরা যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। দেখলাম চোখ দুটো অস্বাভাবিক রকম বড়, জল জল করছে। ঠোঁটের কোণ বেয়ে রক্তমাখা জল গড়িয়ে পড়ছে। মুখের দুপাশ দিয়ে মূলোর মতো দুটো দাঁত বেরিয়ে আছে। বুঝে গেলাম এই জিনিস আর যাই হোক আমাদের বড় মামা নয়। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে আমাদের আর রক্ষে নেই। আমি কোনো কথা না বলে বেনুর হাতটা শক্ত করে ধরে হ্যাঁচকা টান মারলাম। প্রাণপণে ছুটতে শুরু করলাম বাড়ির দিকে। হাঁটু মাখা জল কেটে কাদা ছিটিয়ে প্রাণ ভয়ে ছুটে চলেছি। পেছনে তাকানোর সাহস হচ্ছিল না, তবু এক সময় না চেয়েও ঘাড় ঘুরিয়ে একবার তাকালাম। দেখলাম সেই লম্বা কুঁচো ছায়ামূর্তিটা জলের উপর দিয়ে খপ খপ করতে করতে তীর বেগে আমাদের দিকে ছুটে আসছে। মনে হচ্ছিল যেন মাটিতে নয়, জলের বুকের উপরে ভেসে ছুটে আসছে সেই অতিকায় দানব। এক দৌড়ে বাড়ির উঠোনে উঠে এলাম। কাদা মাখা পানি বারান্দায় উঠে নিজের ঘরের দিকে ছুটলাম। তাড়াম করে দরজা বন্ধ করে ভেতর থেকে খিল এঁটে দিলাম। তারপর দুজনেই হাঁপাতে হাঁপাতে বিছানার উপর ধপ করে বসে পড়লাম। বুকের ভেতর তখন ঢাকের মতো শব্দ হচ্ছে। মনে হচ্ছিল গলার ভেতর থেকে হৃৎপিণ্ডটা বুঝি বেরিয়ে আসবে এবার। আমরা দুজনেই নিঃশ্বাস বন্ধ করে দরজার দিকে তাকিয়ে রইলাম, কারণ আমাদের মনে তখন একটাই ভয়, ওটা যদি আমাদের পিছু পিছু বাড়ি পর্যন্ত এসে যায়। হঠাৎ আমাদের ঘরের দরজায় প্রচণ্ড একটা আঘাত পড়ল। সারা ঘর কেঁপে উঠল। মনে হচ্ছিল দরজা যেন ভেঙেই ফেলবে। আমরা দুজনে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ঠিক সেই সময় দরজার ওপার থেকে ভেসে এলো একটা বীভৎস কর্কশ গলা। সমু, বেরিয়ে আয়। দেখ দেখ কত মাছ ধরেছে। দেখ, আমরা সবাই মিলে মাছ খাবো। খুব খুব আনন্দ হবে। চল চল, মাঠে চল।
কথাগুলো যেন আমাদের কানের ভেতর দিয়ে সরাসরি মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। অদ্ভুতভাবে মনে হতে লাগলো দরজাটা খুলতেই হবে। মনে হচ্ছিল দরজার ওপারে যে ডাকছে তার কথা অমান্য করা অসম্ভব। আমি অনুভব করলাম নিজের ইচ্ছের বিরুদ্ধেই আমি ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছি। বেনুও যেন সম্মোহিত মানুষের মতো উঠে দাঁড়িয়েছে। আমরা দুজনে নিঃশব্দে দরজার দিকে হাঁটতে লাগলাম। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাদের টেনে নিয়ে যাচ্ছে দরজার ঠিক সামনে। কাঁপতে কাঁপতে দরজার খিলের দিকে হাত বাড়াতে যাব ঠিক তখনই ঘরের কোণে রাখা পুরনো কালো টেলিফোনটা বিকট শব্দে বেজে উঠল। সেই তীক্ষ্ণ আওয়াজ যেন মুহূর্তের মধ্যেই আমাদের সম্মোহনের ঘোর ভেঙে দিল। হঠাৎ চমকে জেগে উঠলাম। হাতটা দরজার খিল থেকে সরিয়ে নিয়ে এক দৌড়ে টেবিলের কাছে গেলাম। কাঁপতে কাঁপতে রিসিভারটা কানে তুললাম। ওপাশে কয়েক সেকেন্ড শুধু শোঁ শোঁ শব্দ, তারপর একটা কাঁপা কাঁপা অথচ ভীষণ চেনা গলা, বড় মামার গলা ভেসে এলো। সমু, দরজা খুলে বাইরে যাস না বাবা, ওটা আমি নই, আমি নই রে সমু, আমি নই। বাইরে বাইরে এখনো দরজার প্রচন্ড আঘাতের শব্দ আর সেই বিভৎস গলার আওয়াজ। সমু, বেরিয়ে আয়। দেখ দেখ কত মাছ ধরেছি। এতটা ধকল সামলানো আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা সবাই আমি আর বেনু দুজনেই অজ্ঞান হয়ে বিছানার উপরে লুটিয়ে পড়লাম। তো হবে। চল চল, মাঠে চল, চল। দুদিন পর আমরা খবরটা জানতে পারলাম। আর সেই খবর শোনার পর আমরা যেন দুজনেই পাথর হয়ে গেলাম। পুলিশের থেকে খবর এসেছে দুদিন আগেই কলকাতা থেকে বাড়ি ফেরার পথে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে বড় মামার উপর বজ্রপাত হয়েছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, কিন্তু দুর্ভাগ্যবশত দেহটা রাস্তার ধারে ঘন ঝোপের মধ্যে ছিটকে পড়ে থাকায় কারোর নজরে পড়েনি। সে কারণেই দুদিন ধরে গ্রামের কেউ কিছুই জানতে পারেনি। যেদিন দেহটা উদ্ধার হলো সেদিনই খবর এসে পৌঁছালো আমাদের বাড়িতে। দিদিমার বুক ফাটা কান্নায় সেদিন গোটা বাড়ি ভারী হয়ে উঠেছিল। আর আমি আর বেনু শুধু নির্বাক হয়ে বসেছিলাম, কারণ আমাদের চোখের সামনে বারবার ভেসে উঠেছিল সে রাতের প্রতিটি দৃশ্য। আজও ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যদি সত্যি দুদিন আগে বড় মামার মৃত্যু হয়ে থাকে, তাহলে বড় মামা সেজে আমাদের বাড়িতে কে এসেছিল? আর সেই গভীর রাতে আমাদের প্রাণ বাঁচানোর জন্য ফোনটাই বা কে করেছিল? দুজনের মধ্যে আসল বড় মামা কে ছিলেন? আজও সেই প্রশ্নের উত্তর আমরা পাইনি, হয়তো কোনোদিন পাবো না। আপনাদের মধ্যে কেউ যদি এই রহস্যের কোনো ব্যাখ্যা খুঁজে পান, তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।